যেতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনাকে আরও একবার স্বাগত। আপনি নিশ্চয়ই আমাদের আলোচনাটা শুনছিলেন এবং অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজও যে বিষয়টা বলার চেষ্টা করলেন যে আসলে এখানে অনেকগুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ধরনের ল্যাপসেস আছে। আপনার বিবেচনায় আসলে পাহাড়ে এখনো শান্তি না ফেরার পেছনের প্রধান কারণটা কি? ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আজকের বিজ্ঞ সহ আলোচক বৃন্দ এবং আরটিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে। আজকে ২৭ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামে বা পাহাড়ে শান্তি না ফেরার অন্যতম কারণ যেটা আমি মনে করি শান্তি চুক্তি এটা নিজেই। কারণ এটাতে এত এত অসঙ্গতি আছে এবং অবিশ্বাস্য ধরনের কিছু ক্লজ আছে যেগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেমন ধরুন ৭৭টি ক্লজের মধ্যে মাত্র ২৬টা ক্লজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আচ্ছা, স্যার যেটা বললেন এটার সাথে আমি সম্পূর্ণ একমত যে আসলে বাংলাদেশের সংবিধানের আমি যদি সেকশন ১-এর কথা উল্লেখ করি, সেখানে কিন্তু ইউনিটারি রিপাবলিক, একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কথা বলা হয়েছে এবং সেকশন ৬-এর ২ অনুযায়ী বাংলাদেশের সকল অধিবাসীকে বাংলাদেশ বলে উল্লেখ করা হয়েছে। এটা খুবই সুস্পষ্ট সংবিধানে। কিন্তু সবচেয়ে বড় অসঙ্গতি দেখেন, পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি তাতে গ-এর ৩ এখানে বলা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে যেসব বাঙালি জায়গা জমি কিনেছে তাদের ভোটাধিকার থাকবে না এবং পরবর্তীতে কোনো বাংলাদেশি সমতল জায়গা থেকে পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি জায়গা কিনতে পারবে না। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের সংবিধানের ১৯-এর ১-এর সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। বাংলাদেশের নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারবে, সহায় সম্পত্তি কিনতে পারবে, এটাতে কোনো বাধা নেই। সো এই এত এত অসঙ্গতি সেটাও মোটামুটি আমরা মনে করেন যে কার্যকর করা যেতে পারত। এত তাড়াহুড়ো করে বলবো না, অত্যন্ত পরিকল্পিত ভাবে এবং অনেক অসঙ্গতি রেখে যে চুক্তিটা করা হয়েছে, যদি বলেন বাস্তবায়নের ক্ষেত্রে এটা ২ ভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখানে কি গণতান্ত্রিক যে পার্বত্য চট্টগ্রাম সিএসটিবি থেকে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, যেটা বিপ্লব বললেন, কোন জায়গায় কিন্তু প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি তৈরি করা হয় নাই। ৩টা পার্বত্য চট্টগ্রামে ৩টা আসন, এই ৩টা আসনে কোনো সময় বাঙালিও নির্বাচিত হয়েছে। সো এইটা একটা তাদের যে গণতান্ত্রিক যে অধিকার সেটাও কিন্তু ফেরত দেওয়া হয়নি। সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে ভূমি বন্দোবস্ত। এটা কিন্তু সমতলের মতো না। এখানে যে ভূমি বন্দোবস্ত, ভূমি কমিশনও করা হয়েছিল। জি, ভূমি কমিশনও তো করা হয়েছে। ভূমি কমিশন করা হয়েছিল। ভূমি কমিশনের ৫ জন চেয়ারম্যান পরিবর্তিত হয়েছে, কয়েক হাজার এখানে দরখাস্ত পড়েছে, আবেদন পড়েছে, একটিরও নিষ্পত্তি করা হয়নি। ভূমির বন্দোবস্ত যদি সঠিকভাবে করা না যায়, পার্বত্য চট্টগ্রামের শান্তি এটা জাস্ট কিচ্ছু না, এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অবস্থায়। তাহলে আমরা ঠিক আছে, আমরা ধরলাম আওয়ামী লীগ সরকার 96-তে আসার পরে প্রথম করলো 1997-তে, তারপরে তো বিএনপির একটা সরকার ছিল। আমাদের দেশের যেটা সমস্যা সেটা হচ্ছে একদল করে গেলে ওইটার দিকে কেউ ভ্রুক্ষেপ তো দেয় না এবং ওটা একটা পচা জিনিস, ওটা দিয়ে কোনো কাজ হবে না, এরকম একটা মানসিকতা নিয়ে কাজ করি। এখন দেখুন পার্বত্য চট্টগ্রাম এই চুক্তির ফলে ওখানে যেমন আপনার ৩য় এবং ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমতা ওই অ্যাকর্ডে উল্লেখ করা হয়েছে। আমি যদি বলি যে একটিও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি সেই ৭৭টা ক্লজের, তাহলে কিন্তু আমার কথাই ঠিক, এটার বিপক্ষে যুক্তি দেখানো খুবই ডিফিকাল্ট। এখন এইটা এমন একটা পক্ষান্তরে কি হয়েছে, প্রায় ৫০০-র মতো সিকিউরিটি ক্যাম্প উইথড্র করা হয়েছে, কিন্তু ওই জায়গাটায় একটি নিরাপত্তার একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো সুতরাং এত বড় একটা অসঙ্গতি নিয়ে এত যে ক্লজগুলি বাস্তবায়ন করা মোটেই সম্ভব নয়, সেটা নিয়ে তো আমরা আশা করতে পারি না যে ওখানে শান্তি আসবে। আবার দেখুন, পিসিজিএস এর সাথে স্বাক্ষর হলো শান্তি চুক্তি, পিসিজিএস কে সকল অস্ত্র জমা করেছে, পিসিজিএস এর পরে কেন ইউপিডিএফ আসলো, আজকে 7 থেকে 8টা এবং সর্বশেষ যে কেএনএফ আসলো, এগুলি কিসের আলামত? এটা হচ্ছে তারা কোনোভাবেই মনে করে না যে এই চুক্তির মধ্যে পার্বত্য চট্টগ্রামে কোনোদিন শান্তি ফিরে আসবে। এখন এটার পাশাপাশি এখন আমি সাম্প্রতিক ঘটনার সাথে এটার একটু সংযুক্তি করতে চাচ্ছি। দেখুন, আমাদের জুলাই অগাস্টে যে বিপ্লবটা হলো, প্রত্যেকটা বিপ্লবের তো অনেক প্রতি বিপ্লব থাকে। আমরা এখানে দেখলাম যে কোনো সময় অটো রিক্সা, কোনো সময় আনসার, কোনো সময় স্টুডেন্টস, কোনো সময় গার্মেন্টস, ইসকন হচ্ছে একটা। কিন্তু প্রায় মাস ১.৫-২ আগে পার্বত্য চট্টগ্রামে একটা মোটরসাইকেল কেন্দ্রকে একটা চুরিকে কেন্দ্র করে মামুন নামে একটা ছেলেকে পিটিয়ে মারা হলো। সুতরাং এইটা আমাদের প্রতিবেশী দেশের খুবই স্পষ্ট একটা পুরনো মডেল। আমরা পাহাড়ে অনেকদিন চাকরি করেছি,
বান্দরবন এবং রাঙ্গামাটি আমি ফিজিক্যালি চাকরি করেছি, এবং আমি চট্টগ্রাম সদর দপ্তরে চাকরি করার কারণে পার্বত্য চট্টগ্রামে 70 থেকে 80 ভাগ ক্যাম্পে আমার যাওয়া হয়েছে। তো আমি কিন্তু পথ ঘাট প্রত্যেকটা জায়গারই চিনি এবং জানি, এবং এখানে কিভাবে এটা কাজ হয়। পাহাড়ি বাঙালি সংঘাত করা এই প্রতি বিপ্লবের একটা অংশ ছিল। তো এটাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কেএনএফ এর যে কার্যক্রম হচ্ছে সেটা কিন্তু খুবই লক্ষণীয়। দেখুন, কেএনএফ এর নাথাই বোম এখন কোথায়? সে এখন এখন সুইজারল্যান্ডে। কিভাবে সে যাচ্ছে আমরা তো বুঝি, জিনিসগুলো বুঝি। এবং এই কিছুদিন আগে যে জায়গাটায় সেনাবাহিনী আপনার অপারেশন করে কেএনএফ এর 3 জন সদস্যকে হত্যা করেছে, বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে, ওই জায়গাটাতে আমি চাকরি করেছি। এটাতে রুমার মুন্নামপাড়া থেকে রনিপাড়া, সরি, মুন্নামপাড়া থেকে রনিপাড়া যেতে এত কঠিন একটা জায়গা, সেখানে কিন্তু কেএনএফ এর সে ক্যাম্প। তো কেএনএফ কে কারা পেট্রোনাইজ করছে, কোত্থেকে করছে, এটা আমাদের অনেক পুরানা আমাদের তথ্য আমাদের কাছে আছে। এর আগে পিসি জিএসকে যেভাবে করেছে, কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো বাংলা পাহাড়ি বাঙালি সংঘর্ষ তৈরি করতে গিয়ে, সেখানে ইউভি ইউজ করেছে, সেখানে ড্রোন ব্যবহার করেছে। এগুলি কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা সুস্পষ্ট ভাবে আমরা জানি।